নমস্কার বন্ধুরা, শুরু করছি আপনাদের অত্যন্ত প্রিয়তম অনুষ্ঠান, যে অনুষ্ঠানের নাম সনাতন জ্যোতিষের গূঢ় তত্ত্ব। বন্ধুরা, প্রতি রবিবার দিন ঠিক এই সময় এই চ্যানেলে এই অনুষ্ঠান আপনারা দেখতে পান। বন্ধুরা, একটা অনুষ্ঠান তখনই জনপ্রিয়তা লাভ করে যখন সেই অনুষ্ঠানের ভিতর দিয়ে মানুষ কিছু নতুন তথ্য পেয়ে থাকেন। কারণ প্রতিনিয়ত বিভিন্ন চ্যানেলে বিভিন্ন রকমের জ্যোতিষ সংক্রান্ত অনুষ্ঠান আপনারা দেখে আসছেন এবং আসবেনও, কিন্তু যে অনুষ্ঠানের ভিতর দিয়ে আপনারা নতুন কিছু তথ্যে সমৃদ্ধ হবেন সেই অনুষ্ঠানে কিন্তু জনপ্রিয়তা লাভ করে। আর বলাই বাহুল্য, সনাতন জ্যোতিষের গুরুতত্ত্ব অনুষ্ঠানে যাকে আমরা পাই, অর্থাৎ আচার্য শ্রী নবীন শাস্ত্রী, তিনি কিন্তু এই অনুষ্ঠানের মাধ্যমে সব সময় নতুন তথ্যে আমাদের সমৃদ্ধ করেন। আজও কিন্তু আমরা সমৃদ্ধ হব নতুন তথ্যে এবং অত্যন্ত ইন্টারেস্টিং এই আলোচনা আপনাদের ভীষণভাবে মুগ্ধ করবে, কথা দিলাম। আসুন, এই মুহূর্তে অনুষ্ঠান শুরু করবার আগে আমরা অবশ্যই আমাদের মধ্যে যিনি উপস্থিত রয়েছেন সেই বিখ্যাত ব্যক্তিত্বের সঙ্গে আপনাদের আলাপ করিয়ে দিই, বা আপনাদের সঙ্গে অবশ্যই আমরা সকলে মিলে তাকে স্বাগত জানাই। উপস্থিত রয়েছেন আচার্য শ্রী নবীন শাস্ত্রী, যিনি একাধিক স্বর্ণপদক প্রাপ্ত হস্তরেখাবিদ, সংখ্যাতত্ত্ববিদ, বাস্তুবিদ এবং অবশ্যই জন্মছক বিচারক। আমাদের সকলের তরফ থেকে আচার্য শ্রী নবীন শাস্ত্রীকে আমরা জানাচ্ছি অনেক অনেক স্বাগত এবং নমস্কার। নমস্কার। নমস্কার সবাইকে, নমস্কার জানিয়ে আমি আমার প্রোগ্রাম শুরু করছি। দেখুন, আপনার অনুষ্ঠান মানেই কিন্তু নতুন তথ্যে সমৃদ্ধ হওয়া। কারণ তথাকথিত যে অনুষ্ঠানগুলো, জ্যোতিষ সংক্রান্ত অনুষ্ঠানগুলো হয়, তার সেই মূল জায়গা থেকে বেরিয়ে আপনি কিন্তু একটু অন্যভাবে আমাদের সুন্দর করে বুঝিয়ে দেন, কিন্তু সেই সনাতন জ্যোতিষকে সঙ্গে রেখে সেই সনাতন জ্যোতিষের গূঢ় তত্ত্বই কিন্তু আমরা জানতে পারি আপনার কথা থেকে। তো আজকেও আমরা সেরকমই একটা বিষয় নিয়েই মানে আলোচনা করব দর্শক বন্ধুদের সামনে, সেটা একটু তুলে ধরি। দর্শক বন্ধুরা, আমরা ছোটবেলা থেকে জেনে এসেছি যে 12টা রাশি, কিন্তু কখনো এটা কি আপনাদের মাথায় এসেছে বা আমাদের মাথায় এসেছে যে রাশি কেন 13টা নয়, রাশি কেন 14টা নয়, বা রাশি কেন 10টা নয়, রাশি কেন 11টা নয়, ঠিক 12টাই কেন রাশি? আজকে কিন্তু সনাতন জ্যোতিষের গূঢ় তত্ত্ব এই বিষয়ে কি বলে বা এই প্রসঙ্গে কি বলে সেটা কিন্তু আমরা জানবো নবীন শাস্ত্রী মহাশয়ের মুখ থেকে। রাশি সবার প্রথম হচ্ছে, এটা যারা জ্যোতিষ শিখছেন, যারা আমার এই অনুষ্ঠানটা দেখছেন জ্যোতিষ শিখছেন, তারাও শুনুন, এবং যারা জ্যোতিষ জানেন তারাও শুনুন, এবং হয়তো অনেকে জানেন, আর যারা জানেন না, যারা নতুন আমার এই অনুষ্ঠান দেখছেন বা কিছুদিন ধরে আমার এই অনুষ্ঠান দেখছেন, তারাও শুনুন। 12টা রাশি কেন হয়? 12টা রাশি হওয়ার মূল কারণ হলো, আমাদের জ্যোতিষে চারটে হচ্ছে প্রথম তত্ত্ব আছে। তত্ত্বগুলো কি কি? অগ্নি, পৃথ্বী, বায়ু, জল। চারটে তত্ত্ব, অগ্নি, পৃথ্বী, বায়ু, জল। এই চার ধরনের রাশি হয়। আচ্ছা, অগ্নি, পৃথ্বী, বায়ু, জল, এই 4 ধরনের রাশি হয়। আবার ঘুরে আসে অগ্নি, পৃথ্বী, বায়ু, জল, আবার ঘুরে যায় অগ্নি, পৃথ্বী, বায়ু, জল, এরকম করে 3 সার্কেল করে 12টা হয়ে গেল। আবার এদের অবস্থা, পদার্থের তো একটা অবস্থা থাকে, পদার্থের 3 অবস্থা এখানে। কি অবস্থা? চলমান অবস্থা, স্থির অবস্থা, আর চলছে দাঁড়াচ্ছে, চলছে দাঁড়াচ্ছে। চলমান অবস্থা, স্থির অবস্থা, চলছে দাঁড়াচ্ছে, চলছে দাঁড়াচ্ছে, দ্ব্যক্তক অবস্থা, যাকে আমরা দ্ব্যক্তক রাশি বলি। আচ্ছা, যেমন যে রাশিগুলোকে আমরা দ্ব্যক্তক রাশি হিসেবে বলে থাকি, যেরকম মিথুন রাশি, মীন রাশি, ধনু রাশি, এই রাশিগুলোকে আমরা দ্ব্যক্তক রাশি বলি। কন্যা রাশি। তো এগুলোকে কেন দ্ব্যক্তক রাশি বলে থাকি? তার কারণ হচ্ছে চলছে দাঁড়াচ্ছে, চলছে দাঁড়াচ্ছে। এবার পদার্থের হচ্ছে যে এই 3 অবস্থা আর এই যে 4টে তত্ত্ব, এর লসাগু যদি করি 4 × 3 হলো 12। তাই কোনোদিনই পৃথিবী আজ
পৃথিবীর শুরু থেকে, যখন জ্যোতিষ শুরু হয় তখন থেকে এখন পর্যন্ত বা এর পরেও 12টা রাশির বেশি হবে না, কোনোদিন হতে পারবে না। আচ্ছা, কোনোদিন হওয়া সম্ভব নয়। মানে এর পিছনে লজিকটা কিন্তু সাংঘাতিক। অবশ্যই এটা আমরা কোনোদিন শুনিনি, এবং দর্শক বন্ধুরা আমার সঙ্গে সহমত হবেন যে এই আলোচনা আপনারা কোনো অনুষ্ঠানে শোনেননি। কেন 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 হয়? কেন? লজিকটা হচ্ছে এইখানে যে আমরা 4টে তত্ত্ব পাচ্ছি, আর যে 4টে তত্ত্বের 3টে করে অবস্থা পাচ্ছি। তাহলে 4টে তত্ত্বের 3টে অবস্থা যদি লসাগু করি, লসাগু যদি করে দিই, তাহলে 4 3 12 হয়। তাহলে 12 হয়ে যেই হয়ে গেল, ওই 12টা রাশি হবে। 12টা রাশির কমও হবে না, 12টা রাশির বেশিও হবে না, 12টাই রাশি হবে। কোনোদিন 13টা রাশি হবে না, কোনোদিন 14টা রাশি হবে না, কোনোদিন 8টা রাশি হবে না, কোনোদিন 9টা রাশি হবে না। আচ্ছা, কোনোদিন হওয়া সম্ভব নয়। এটা জ্যোতিষের গুড় তত্ত্ব, একদম গোপন তত্ত্ব। এই তত্ত্বগুলো খুব ভাইটাল। যারা জ্যোতিষ শিখছেন, যারা জ্যোতিষ শেখার জন্য খুব আগ্রহী, তারা এগুলো শুনুন। তারা বুঝতে পারবেন যে আপনারা কোথায় রয়েছেন, বা যারা জ্যোতিষ জেনেও বসে আছেন, যারা হয়তো এই জিনিসটা জানেন না, তারাও জানুন যে এই জিনিসটা, এই লজিকটা এখানে কেন 12টা রাশি হয়। কোনো উল্টো পাল্টা লজিক নয়, এই একদম সায়েন্টিফিক লজিক, একদম সায়েন্টিফিক লজিক। আমাকে সায়েন্টিফিক লজিক দিতে হবে, কারণ এটা একটা পিওর সায়েন্স, তো আমাকে সায়েন্টিফিক লজিক দিতে হবে। এবার আমি একটা প্রশ্নে আসব, বা এই প্রশ্নটা কেউ করে না চট করে। আমাকে একবার ফেসবুকে প্রশ্নটা করা হয়েছিল, একজন জ্যোতিষ করেছিলেন। ধরুন লগ্ন ভাব থেকে তো আমি আমার বিচার করছি, ঠিক তার উল্টো দিক থেকে স্ত্রীর বিচার করা হয়, আমার স্ত্রীর বিচার করা হয়। ঠিক নবম ভাব থেকে আমরা পিতার বিচার করি, নবম ভাব থেকে আমরা পিতার বিচার করে থাকি। কিন্তু নবমের ঠিক উল্টো দিক, সপ্তম ভাব হচ্ছে তৃতীয় ভাব। তাহলে তৃতীয় ভাব থেকে মাতার বিচার করা হয় না কেন? চতুর্থ ভাব থেকেই কেন মাতার বিচার? কিন্তু হওয়া উচিত তৃতীয় ভাব থেকেই, মানে ইয়ে অনুযায়ী, যদি হিসেবে তৃতীয় ভাব থেকে হওয়া উচিত, কিন্তু তৃতীয় ভাব থেকে হয় না তো। মাতার বিচার তো চতুর্থ ভাব থেকে হয়। আচ্ছা, তো কেন হয়? আজকে আমি এই জিনিসটা বলবো, কেন হয়। লজিকটা এটাও কিন্তু ইন্টারেস্টিং একটা ব্যাপার। আজ পর্যন্ত আমি আমাদের যে লগ্ন ভাব থেকে নিজের বিচার হচ্ছে, তার উল্টো দিক থেকে স্ত্রীর বিচার, এবার নবম ভাব থেকে হচ্ছে পিতার বিচার, তাহলে তার উল্টো দিকে তৃতীয় ভাব থেকে হওয়া উচিত হচ্ছে মাতার বিচার, কিন্তু হচ্ছে চতুর্থ ভাব থেকে মাতার বিচার। সেটা কেন? এর পিছনেও কিন্তু সেই সায়েন্টিফিক্যালি লজিক। আমি বলে দিচ্ছি। পরাশরীয় হোরার মিনিমাম 6খানা শ্লোকে, আচ্ছা, মোটা 6টা শ্লোকে নবম ভাব থেকে পিতার বিচার করা হয়েছে। যে কোনো বিষয়ের উৎস বা সূত্র আমরা নবম ভাব থেকে পেয়ে থাকি। যে কোনো বিষয়, ধরুন শুধুমাত্র পিতার, আমার জন্ম, আমার সূত্র হচ্ছে নবম ভাব, বা কোনো কিছু সূত্র নবম ভাব। দ্বিতীয় ভাবেরও সূত্র হচ্ছে দশম ভাব। কেন? দ্বিতীয়ের নবম হচ্ছে দশম, তো প্রত্যেকটা ভাবের সূত্র ভাব হচ্ছে নবম ভাব। তাই এই লগ্নের সূত্র বা উৎস নবম ভাবকে আমরা বোঝাই বা নির্দেশ করে থাকি। বাংলায় একটা কথা আছে, বা আমরা প্রচলন করে থাকি, ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে। ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে। এই পিতার সূত্র ভাব হলো নবম ভাব। আচ্ছা, তাই পিতাকে নবম ভাব থেকেই আমরা বিচার করব। কিন্তু মাতা কেন চতুর্থ ভাব থেকে এলো? মাতা চতুর্থ ভাব থেকে আসার কারণ কি? শিশু জন্মাবার আগে মাতৃক্ষেত্রে পিতার শোণিত সিক্ত বীর্যাণু বা শুক্রাণু মাতৃগর্ভে স্থাপন হওয়ার পর মাতার ডিম্বাণু সেটাকে নিষিক্ত করে, মাতার ডিম্বাণু দ্বারা নিষিক্ত হয়। মাতৃগর্ভে এই ভ্রূণ লালিত পালিত হয়ে মাতার লালিত পালিত কিভাবে হয়? মাতার যে আয়ু রস, মাতার আয়ু রস দ্বারা এটা লালিত পালিত হয়।
হয়ে একটা পূর্ণ অবয়বে পরিণত হয়, একটা পূর্ণ অবয়বে পরিণত হয়। সেই পূর্ণ অবয়বটা পরিণত হতে চন্দ্র মাসের 10 মাস 10 দিন আর সৌর মাসের 9 মাস সময় লাগে, এবং মাতৃগৃহ থেকে সেটা ভূমিষ্ঠ হয়, গর্ভ থেকে সেটা ভূমিষ্ঠ হয়। এখানে মাতার কাজকর্ম শুধুমাত্র লালন পালন করা, ভ্রূণটিকে পুষ্টি দেওয়া, লালন পালন করা, আর মাতার কিন্তু কোনো কাজ নেই এখানে। সূত্র কিন্তু পিতা। আচ্ছা, মাতার কাজ হচ্ছে শুধুমাত্র লালন পালন করা, তার গর্ভে লালন পালন হচ্ছে, তার গর্ভে লালিত পালিত হচ্ছে, এবং কি ভাবে লালিত পালিত হচ্ছে? মাতার আয়ুরস দিয়ে লালিত পালিত হচ্ছে। এখানে চন্দ্রের মধ্যে আমরা ভ্রূণ যে ধরা, এই যে বলছি, এই চন্দ্রের মধ্যে আমরা ধরা পড়ে, চন্দ্র হচ্ছে রাশিচক্রের চতুর্থ ভাব, রাশিচক্রের চতুর্থ ভাব বা নৈসর্গিক রাশিচক্রের চতুর্থ ভাব, নৈসর্গিক রাশিচক্রের চতুর্থ ভাব হচ্ছে চন্দ্র কর্কট, যেটা কর্কট ভাব। তাই চন্দ্র চতুর্থ ভাবের অধিপতি, জলময় স্থানের নির্দেশ করে, ওটা জলময় স্থান, অবাধ সমুদ্র, জলময় স্থানে নির্দেশ করে। মাতৃগর্ভটাই চন্দ্র কারকত্বের মধ্যে, বা চন্দ্র কারকত্বের মধ্যে মাতৃভাব পাওয়া যায়। চন্দ্রের কারকত্বের মধ্যে আমরা মাতৃভাবটাকে ফুটিয়ে তুলি বা পেতে পারি। তাই চতুর্থ ভাব মাতা স্থান নির্দেশ করে। চতুর্থ ভাব এই কারণের জন্য মাতৃস্থান নির্দেশ করে। আচ্ছা, তৃতীয় ভাব নির্দেশ করে না, তৃতীয় ভাব কোনোদিন নির্দেশ করতে পারবে না। আচ্ছা, কিন্তু এখানেও একটা আছে, বিমাতার ক্ষেত্রে, বিমাতা যদি বিমাতা হয়, বিমাতার ক্ষেত্রে, এই বিমাতার ক্ষেত্রে চতুর্থ ভাব হবে যতক্ষণ পর্যন্ত সেই বিমাতা স্নেহময়ী হবে এবং সেই তার সন্তানকে মানে ভালো চোখে দেখবে এবং ভালোভাবে লালিত পালিত করবে। কিন্তু যদি বিরূপ হয়, বিমাতা যদি বিরূপ হয়ে যায়, তখন সেই বিরূপ ভাব যদি তার মনের মধ্যে আসে, তখন সেটা ষষ্ঠ ভাবে চলে যায়। বিমাতা ষষ্ঠ ভাব থেকে তখন আমরা নিয়ে থাকি। আচ্ছা, ষষ্ঠ অর্থাৎ শত্রু ভাব থেকে নিয়ে থাকি। বা বিমাতা যদি পাপ যুক্ত, পাপ বুদ্ধিমান, পাপ, তার মনের মধ্যে পাপ ঢুকে গেছে, তাহলে সেটা আমরা ষষ্ঠ ভাব থেকে তুলে ধরি। সেই জিনিসটা কখনো আমরা আর চতুর্থ ভাব থেকে নেব না, তখন সেটা ষষ্ঠ ভাব থেকে নেব। মানে বিমাতার ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা ষষ্ঠ ভাবে চলে আসে না। বিমাতা যদি বিমাতা জিনিস লালন করে মনের মধ্যে, যদি বিমাতা ভালো হয়, যদি বিমাতা মানে সেই সন্তানকে নিজের মায়ের মতো লালন পালন করে, নিজের দুগ্ধ পান করায়, একদম নিজের সন্তানের মতো দেখে, তাহলে কিন্তু চতুর্থ ভাব থেকে বিচার হবে। কিন্তু বিমাতা যদি পাপ যুক্ত মন নিয়ে থাকে, তার মনের মধ্যে একটা সেই সন্তানের প্রতি একটা আক্রোশ ভাব থাকে, তাহলে কিন্তু সেটা ষষ্ঠ ভাবে চলে যাবে। আজ থেকে 200-300 বছর আগে বহু বিবাহের প্রচলন ছিল, বহু বিবাহের প্রচলন ছিল। সেখানে একটা সন্তান যখন জন্মাতো, পাঁচটা বউ, একজনের 5টা বউ, একটা সন্তান জন্মালো, তো এই যে 5 জন যে রয়েছে, এই 5 জন কি তারা বোনের মতো থাকতো, ভগিনীর মতো থাকতো, একদম সহাবস্থান করতো, ভগিনীর মতো থাকতো। তাহলে কি হলো? তাহলে তখন চতুর্থ ভাব থেকেই বিচার হচ্ছে। আবার কেন ষষ্ঠ ভাব হলো? আমি ষষ্ঠ ভাবটা কেন বললাম? বিমাতা চতুর্থের তৃতীয় ভাব, অর্থাৎ চতুর্থ ভাবের তৃতীয় ভাব, বোন ভাই, চতুর্থ ভাবের তৃতীয় ভাব, বোন ভাই, লগ্ন ভাবে তৃতীয় ভাব থেকে আমরা বিচার করি ভাই বা বোনের। আচ্ছা, ঠিক চতুর্থ ভাবে তৃতীয় ভাব অর্থাৎ ষষ্ঠ ভাব থেকে বিচার হয় সেই ভগিনী বা তাদের যে এই যে 5 জন 6 জন ওয়াইফ হচ্ছে, তারা যে বোনের মতো আচরণ করছে, সেই ষষ্ঠ ভাব থেকে বিচার হয়ে যায়, তারা সেই ষষ্ঠ ভাবে চলে যায়। আচ্ছা, কেন ষষ্ঠ ভাবটা এলো, কেন আমি ষষ্ঠ ভাবটা বললাম, ষষ্ঠ ভাবটা শত্রু ভাবটা কেন বললাম, তার কারণও তো জানতে হবে। নিশ্চয়ই, মানে পিছনে লজিকটা কোথায়? যে আমি বলছি যে
ষষ্ঠ ভাব থেকে বিমাতার বিচার হয়। কেন বলে দিলাম ষষ্ঠ ভাব থেকে বিমাতার বিচার হয়? চতুর্থ ভাব যদি মাতা হয়, আজ থেকে 200-300 বছর আগে যখন এই বহু বিবাহের প্রচলন ছিল, তখন যখন 4-5টা করে বিবাহ হতো, তখন প্রথম বউ দ্বিতীয় বউ যখন হলো, সেকেন্ড যে যাকে বিয়ে করে নিয়ে এলো সে তার ভগিনীর মতো ব্যবহার করছে এবং বোনের মতো ব্যবহার, সেটা সে তার যখনই বোনের মতো হলো, তার চতুর্থের তৃতীয় তার সন্তানের ক্ষেত্রে, প্রথম বউয়ের সন্তানের ক্ষেত্রে চতুর্থের তৃতীয় বিমাতা, মানে বিমাতা ষষ্ঠ ভাব হলো, কিন্তু বিচার হচ্ছে চতুর্থ ভাব। সেই সন্তানের মতো দেখছে। যদি না প্রথম বউয়ের যে সন্তানকে সেই দ্বিতীয় বউ কিন্তু সন্তানের চোখে দেখতে হবে। যদি না দেখে তখন একদমই প্রমিনেন্ট শুধু ষষ্ঠ ভাব থেকেই বিচার হবে এবং তার যে ছকটা হবে সেটা 1, 2, 4, 6 চন্দ্র, 1, 2, 4, 6 চন্দ্র, এটা হচ্ছে বিমাতা। যদি 1, 2, 4 তো আমরা মাথা থেকে বিচার করি থেকে 1, 4 থেকে 1, 2, 4, 6 চন্দ্র বিমাতা। আচ্ছা, 1, 2, 4, 6 চন্দ্র বুধ হচ্ছে মামা বাড়ি। আচ্ছা, ওখান থেকে মামা বাড়ি। এই কানেকশনটা যদি এটা মামা বাড়ি, এটা মামা বাড়ি কানেকশন। কারণ মামা বাড়ি যদি হয়, যে মামা বাড়িতে লালিত পালিত হচ্ছে, তার চার্টে দেখা যাবে 1, 2, 4, 6 চন্দ্র বুধ যোগ আছে। 1, 2, 4, 6 চন্দ্র বুধ, এটা হচ্ছে এই কানেকশন থাকলেই সে মামা বাড়িতে লালিত পালিত হচ্ছে। আচ্ছা, যদি প্রমিনেন্ট হয়ে যায় মামা বাড়িতে লালিত পালিত হয়েছে। বাহ। আবার পিতা 1, 2, 9 এটা হচ্ছে পিতা, এটা পিতা। আর 1, 2, 9, 10 দশম হচ্ছে সব সময় আমার, যেটাকে আমরা বলি যে মা দ্বিতীয় বিবাহ করেছে, দ্বিতীয় বিবাহ করার পর যে স্বামী আসে সেটা কিন্তু দশম ভাব থেকেই বিচার হবে, সেটা কোনোদিন নবম ভাব থেকে বিচার হয় না। আচ্ছা, মানে মা যদি দ্বিতীয় বিবাহ করে সেটা কিন্তু কোনোদিন হবে সেই পিতার বিচার কেন হয় না? কেন হবে না? লজিক কোথায়? সূত্র তো নবম ভাব। সেই নবম ভাব থেকে বীর্যাণু মাতৃগর্ভ পড়ে নিষিক্ত হয়ে ডিম্বাণুকে নিষিক্ত করে, সেই নবম ভাবের মানে সেই পিতা করে গেছে, সেটা তো আর এই পিতা করছে না, সে তো প্রথম পিতা করে গেছে। যে পিতা সে করে গেছেন সেই হলো পিতা, কিন্তু দ্বিতীয় জন যে আসে সে দশম ভাবে চলে যায়। আচ্ছা, সেকেন্ড ম্যারেজ যখন হবে, যদি পিতার ক্ষেত্রে হয়, সে দশম ভাবই থাকবে। এবং দশম ভাব যে আমরা আনছি, এই দশম ভাব কিন্তু সবসময় হেড অফ দ্য ফ্যামিলি, ওই দশম ভাব হেড অফ দ্য ফ্যামিলির দিকে যায়, কেননা উনি হেড অফ দ্য ফ্যামিলি বলে দশম ভাবের মধ্যে পড়ে গেল। আচ্ছা, সেকেন্ড ম্যারেজ করেছে কিন্তু হেড অফ দ্য ফ্যামিলি উনি সংসারে সবকিছু দায়িত্ব নিচ্ছে, তাই ওটা উনি চলে গেলেন দশম ভাবে। আচ্ছা আচ্ছা, এই যে জিনিসটা যদি আজকের প্রোগ্রামটা কেউ যারা দেখছেন বা যারা এই প্রোগ্রামটা শুনছেন, তারা যদি বুঝেন, তারা বুঝতে পারবেন যে জ্যোতিষের কতটা গূঢ় তত্ত্ব, কতটা ভেতরে গিয়ে, কতটা গভীরে গিয়ে আমরা আলোচনা করছি। এবং সেইভাবেই তিনি কিন্তু বিচারটা করছেন। মানে বুঝতে পারছেন যে জ্যোতিষ একটা সাধারণ বিষয় কিন্তু নয়। অবশ্যই নয়। আজকে বশীকরণ করে ফেললাম, আজকে এইটা হলো না, জ্যোতিষের কাছে চলে গেলাম, গেলেই হয়ে যাবে না। গেলেই একটা আপনাকে পাথর দিয়ে দিল বা গেলেই আপনাকে একটা কিছু দিয়ে দিল 5 মিনিটের মধ্যে, এটা কখনোই নয়। মানে এই অনুষ্ঠান আপনারা যারা দেখছেন, যারা মন দিয়ে দেখছেন, আমি তাদেরকে বলবো যে এই অনুষ্ঠান বারবার দেখুন। বারবার দেখার ফলে আপনি বুঝতে পারবেন যে জ্যোতিষের গূঢ় তত্ত্ব
কি এবং জ্যোতিষ কতটা গভীরতার মধ্যে দিয়ে মানে জ্যোতিষের কত গভীরতা রয়েছে এবং সেই গভীরতায় উনি কিন্তু পৌঁছতে চান। আচার্য নবীন শাস্ত্রী তিনি কিন্তু সেই গভীরতায় পৌঁছে তবেই কিন্তু আপনাদের প্রেডিকশন করেন এবং তবেই কিন্তু আপনাদের প্রতিকার দেন, তাই তার প্রতিকার কিন্তু অসম্ভব ভালো কাজ করে। আমি একটু দর্শক বন্ধুদের বলে দিই এবার যে দর্শক বন্ধুরা ওনাকে আপনারা কোথায় পাচ্ছেন। আপনারা ওনাকে পাচ্ছেন টবিন রোডে ওনার নিজ গৃহ রয়েছে, সেই গৃহতেই ওনার যে নিজ গৃহ সেখানে চেম্বার রয়েছে। সুতরাং আপনারা উত্তর কলকাতার বন্ধুরা বা বিভিন্ন জায়গায় হুগলি জেলা হাওড়া জেলার বন্ধুরা আপনারা কিন্তু অবশ্যই টবেন রোডে ওনাকে পেয়ে যাচ্ছেন। আর যারা দক্ষিণ কলকাতায় রয়েছেন, আসতে চাইছেন দক্ষিণ কলকাতায়, তারা পেয়ে যাচ্ছেন গড়িয়াহাট মার্কেটের উপরে ওনার চেম্বার রয়েছে। গড়িয়াহাট মার্কেটের উপরে ওনার চেম্বার রয়েছে। সমস্ত ডিটেলসটা আপনারা পাবেন। বুকিং নাম্বার যাচ্ছে একটা ছোট্ট রেড বক্সের মধ্যে, একটাই বুকিং নাম্বার। সেই বুকিং নাম্বারটা অবশ্যই নোট ডাউন করুন, অবশ্যই আপনারা নোট ডাউন করুন এবং এখানে বুকিং চলছে, আপনারা অবশ্যই বুকিং করে ওনার কাছে পৌঁছে যান। আমি একটু বলে দিচ্ছি 9874455026 9874455026 এই নাম্বারে বুকিং চলছে এবং আপনারা অবশ্যই বুকিং এর মাধ্যমে ওনার কাছে পৌঁছে যান। কারণ এই যে জ্যোতিষের গুরু তত্ত্ব এর মাধ্যমে উনি কিন্তু আপনাদের প্রেডিকশনটা করবেন। এত সুন্দর এত ইন্টারেস্টিং আলোচনা, এই আলোচনা কিন্তু আমার মনে হয় একটা শিক্ষণীয় আলোচনা। যারা নতুন জ্যোতিষ শিখছেন বা যারা জ্যোতিষ শিখছেন না সাধারণ মানুষ, তাদের কাছেও কিন্তু পরিষ্কার হয়ে গেল যে কিভাবে কিভাবে পিতা মাতার বিচারটা হয়। উনি এত সুন্দর করে বুঝিয়ে দিলেন, আমার মানে এটা আমি শিওর ভাবেই বলতে পারি যে এই আলোচনা আপনারা কোনোদিন কোনো চ্যানেলে কোনো জ্যোতিষের মুখে শোনেননি। অবশ্যই এটা এই ধরনের আলোচনা করাই হচ্ছে আমার মূল উদ্দেশ্য। আমি এই আলোচনা করার জন্যই এই চ্যানেলে বসে, মানে আপনি চান যে প্রত্যেকটা মানুষ বুঝুক, জ্যোতিষটাকে বুঝুক, জানুক, শিখুক। বা শেখার থেকে বড় কথা হচ্ছে ঠোক না ঠোকে বুঝুক ব্যাপারটা। মানে জ্যোতিষের যে গুরু তত্ত্ব তার মাধ্যমে যে প্রেডিকশনটা করা হয় সেটা আপনারা যাতে জানতে পারেন, তার জন্যই উনি কিন্তু এত সুন্দরভাবে প্রত্যেক দিন প্রত্যেকটি পর্বে আপনাদের নতুন তথ্য দিয়ে সমৃদ্ধ করেন। অবশ্যই। আচ্ছা আমরা কি একটা ফোন নেব? আচ্ছা আমরা একটা ফোন নিয়ে নিই। হ্যালো, আজকে আমরা একটু আলোচনার মধ্যে ছিলাম। হ্যাঁ, কে রয়েছেন আমাদের সঙ্গে? হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন? নমস্কার। আমি আচ্ছা আচ্ছা, আপনার ডেট অফ বার্থ বলুন, একটু তাড়াতাড়ি বলবেন। 16 জানুয়ারি 1982। 16 জানুয়ারি 1982। ঠিক আছে, 16 জানুয়ারি 1982। আর জন্ম সময় দুপুর 12:30টা। জন্ম সময় দুপুর 12:30টা। নদিয়া জেলার কল্যাণী। হ্যাঁ, নাম আমার সুমন কুমার দাস। সুমন বাবু। আচ্ছা সুমন বাবু, আপনি একটা কথা বলুন তো, কেমন লাগছিল এই ওনার আলোচনা? না, আলোচনা তো খুবই মানে একদম মানে মুগ্ধ হয়ে যাওয়ার মতো। হ্যাঁ, আর দাদার কাছে আমাদের এক পরিচিত দিয়েছিল মেয়ের বিয়ের ব্যাপারে। আচ্ছা আচ্ছা, গাইডলাইন দিয়ে ভালো। আচ্ছা আচ্ছা, বাহ বাহ, খুব ভালো খুব ভালো। আপনারাও নিশ্চয়ই চলে আসবেন, তার জন্য আপনারা বুকিং নাম্বার দেখতেই পাচ্ছেন 9874455026। নিজ গৃহ টবেন রোডে ওনার নিজ গৃহ রয়েছে, টবেন রোডে আপনারা চলে আসতে পারেন। আর নয় চলে আসতে পারেন সাউথ কলকাতার রয়েছে গড়িয়াহাট মার্কেটের উপরে চেম্বার। আমার জন্মবার শনিবার। হ্যাঁ, আচ্ছা আপনার লগ্ন হচ্ছে মেষ লগ্ন? হ্যাঁ হ্যাঁ দাদা, আপনি বলে ডায়েরিতে বসে আছেন, লিখে নিচ্ছেন। হ্যাঁ, লিখে নিচ্ছেন, ডায়েরি নিয়ে বসে আছেন। আচ্ছা, ডায়েরি নিয়ে বসে আছেন, খুব ভালো করেছেন। মেষ লগ্ন, কন্যা রাশি। হ্যাঁ, মেষ লগ্ন, কি নক্ষত্র কোন? মেষ লগ্ন, কন্যা রাশি। আপনার মেষ রাশি, মেষ লগ্ন, কন্যা রাশি, রাক্ষসগণ। আর হচ্ছে আপনি লগ্ন হচ্ছে আপনার ভরণী নক্ষত্রে জন্ম, লগ্ন ভরণী নক্ষত্রে, আর চন্দ্র চিত্রা নক্ষত্রে। লগ্ন হচ্ছে ভরণী নক্ষত্রে। হ্যাঁ, আমার নক্ষত্রটা কি চিত্রা? চিত্রা নক্ষত্র, চন্দ্র চিত্রা নক্ষত্রে অবস্থান করছে। ঠিক আছে, মেষ লগ্ন, কন্যা রাশি, চিত্রা নক্ষত্র, রাক্ষসগণ। রাক্ষসগণ, ঠিক আছে, লিখে নিলাম। হ্যাঁ, আচ্ছা আপনার এডুকেশন লাইফে আপনি মানে কোনো ইয়ে গেছে, ড্রব্যাক গেছে, কোনো ইয়ার লস গেছে? হ্যাঁ, লস গেছে।
ইয়ার লস গেছে, বিয়ের জায়গা আর কাজের জায়গা মারাত্মক ভাবে ডিস্টার্ব কাজের জায়গা মারাত্মক ভাবে হ্যাঁ, ডিস্টার্ব এটা উনি- হবে, কাজের জায়গা মারাত্মক ভাবে ডিস্টার্ব হবে আপনার। আমি সৌদি আরবে ছিলাম, আমি আচ্ছা। কলকাতা তারাতলা থেকে হোটেল ম্যানেজমেন্ট করে আমি ওখানে চাকরি ও করতাম। ও দায়িত্ব আচ্ছা ছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমি সৌদি আরব, দুবাই, কাতার, বাহরিনে আমি কাজ করি। আমি বলি না। কোনো জবই করি। আপনার কথাগুলো কিন্তু উনিই বলে দিতেন, আমি বলতাম আপনি বাইরে থেকে এসে কারণ চাকরি করে এই এসেছেন। অনুষ্ঠানে কিছু বলতে হয় না, উনি যেটা বলার সেটা বলে দেন, জানেন তো। কিন্তু আমাদের যেটা প্রবলেম হলো সুমন বাবু, আমাদের সময় একদম শেষ হয়ে গেছে। এত সুন্দর অনুষ্ঠান, মনে হচ্ছিল যে আরো অনেকক্ষণ চলুক, কিন্তু সুমন বাবু কিছু মনে আপনি করবেন না। আমার তো আপনার কোনো লোক এসেছিলেন তো, হ্যাঁ, আমার বললেন। নাম্বারটা নিশ্চয়ই আছে, তো আমার নাম্বারে ফোন করে আপনি সকলে যোগাযোগ করুন জেনে নেবেন। সুমন বাবু, এবং সকলেই আপনারা ওনার সঙ্গে যোগাযোগ করুন, এবং জ্যোতিষের গুরুতত্ত্বের মাধ্যমে উনি আপনাদের সেই প্রেডিকশন করে আপনাদের প্রতিকার দেবেন। দেখবেন আপনারা ভালো থাকবেন, আপনাদের প্রিয়জনকে ভালো রাখতে পারছেন। আজকে শেষ করতেই হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ এবং আপনাদের সকলকে জানাচ্ছি অনেক ধন্যবাদ। আগামী রবিবার ঠিক এই সময় এই চ্যানেলে আমরা আবার ফিরে আসছি সনাতন জ্যোতিষ।